হ্যালো ক্লাস, আজকের নতুন সেটআপ দেখতে পাচ্ছ। যাই হোক, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটমিক স্ট্রাকচার। মানে একটা অ্যাটম, সে এখন যেটা মানে আমি আগে পড়িয়েছি কেমন বোরের স্ট্রাকচার পড়িয়েছি। বোর কি বলেছিল, সার্কুলার অরবিটের কথাবার্তা বলেছিল। তারপরে শডিঞ্জার এলো, শডিঞ্জার একটু এসে একটু মডিফাই করলো যে একটা অরবিটের মধ্যেও অনেকগুলো সাবসেল থাকে বা উপকক্ষ থাকে। তাহলে সেগুলো বেসিক্যালি যেমন তোমার পড়িয়েছি, এল এর মান সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিপেন্ড করা হয়। এল এর মান 0, 1, 2, 3, 0 ফর এস, 1 ফর পি, 2 ফর ডি। ঠিক আছে, ওগুলো কেমন উপবৃত্তাকার হয় বা বৃত্তাকারও হতে পারে। আচ্ছা, তারপরে কি করলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে ইন্ট্রোডিউস করলাম জিমান ইফেক্ট থেকে। সেখানে করলাম কি যে ওদের ওরিয়েন্টেশন কেমন হয়, মানে 3 ডাইমেনশনাল প্লেনে ওদের ওরিয়েন্টেশন কেমন হয়। এবারে এগুলো হচ্ছে তখন বেসিক্যালি করা হয়েছিল এই ব্যাপারগুলো। এবারে এখন যে মডেলটা যেটা আমরা বেসিক্যালি ইউজ করব, যেটা এখন যে মডেলটা আমরা জানি, যে মডেলটা সম্পর্কে এখন আমরা কথাবার্তা বলি, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্যাল মডেল, বা আমি বলতে পারি যে কোয়ান্টাম থিওরি থেকে এই মডেলটা এসেছে। তাহলে আমি লিখে দিই যে আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের বা শ্রোডিঞ্জার অনেকে বলে, ঠিক আছে, শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্যাল মডেল। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে কি শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্যাল মডেল। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে যে আমাদের ইলেকট্রনটা যে একটা পার্টিকেল না, ইলেকট্রনটা যে একটা ওয়েভ, সেটা বেসিক্যালি তার ধারণা কিন্তু আমাদের কে দিয়ে গেছেন, 1924 দিয়ে গেছেন ডি ব্রগলি, 1925 দিয়ে গেছেন হাইজেনবার্গ। কি বলা হয়েছিল যে একটা ইলেকট্রন সেটা বেসিক্যালি যেমন একটা পার্টিকেল বা যাকে বাংলায় বলা হচ্ছে কণা, সেরকম একটা ইলেকট্রনের একটা ওয়েভ নেচার বা একটা তরঙ্গ ধর্ম আছে। ডি ব্রগলি কি বলেছিল যে কোনো যে কোনো পার্টিকেল তার সঙ্গে কি করে, তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে। যেমন একটা পার্টিকেল হয়, একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে। এর লেকচার আমি ডিটেলসে করিয়েছি প্রিভিয়াস ভিডিও বা আমার অ্যাটমিক স্ট্রাকচারের যে বেসিক্যালি প্লেলিস্ট আছে ওখানে চেক করলে পেয়ে যাবে। ডি ব্রগলি আর হাইজেনবার্গের বেসিক্যালি তোমার এই যে ওয়েভ, একটা পার্টিকেল যে ওয়েভ হতে পারে সে সম্পর্কে কথাবার্তা বলা আছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে ঢোকার আগে এই যে ইলেকট্রন যে একটা পার্টিকেল বা কোনো একটা ছোট কণা, যে বেসিক্যালি পার্টিকেলও হতে পারে, ওয়েভ ক্যারেক্টারও দেখাতে পারে, সেটা বেসিক্যালি ডি ব্রগলি আগে বলে দিয়েছিলেন। কে বলে দিয়েছিলেন? ডি ব্রগলি, তাই। আচ্ছা, আমি বুঝলাম যে একটা ইলেকট্রন, একটা পার্টিকেল আর একটা ওয়েভ। এবার আমি ডি ব্রগলি যে কি বলে দিয়েছিলেন, ডি ব্রগলি বলে দিয়ে গেছিলেন যে ইলেকট্রনের যে যদি একটা ওয়েভ হয়, একটা পার্টিকেল যদি ওয়েভ ধর্ম থাকে, তাহলে সেটা সেই ওয়েভের ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সেটা ইকুয়েশন ছিল ল্যামডা সমান এইচ বাই এমডি বা এইচ বাই পি, যেখানে এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর এমটা কি, এমটা হচ্ছে যে পার্টিকেলটা নেব ওই পার্টিকেলের মাস, এখানে ইলেকট্রন নিয়েছে মানে ইলেকট্রনের মাস, আর ভিটা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি বা গতিবেগ মানে ইলেকট্রনের গতিবেগ। আচ্ছা, এবার যেটা কথা হলো সেটা হচ্ছে যে আমি এখন দেখছি ইলেকট্রনটা কি, ইলেকট্রনের ভর হচ্ছে অনেকটা কম। ইলেকট্রনের ভর কত? অলমোস্ট 9.11 ইন্টু 10⁻³ কেজি, মানে বুঝতেই পারছো কতটা কম। তাহলে এইটা অনেকটা কম, নিচেরটা কম হওয়া মানে কি, এ যদি কম হয় মানে কিছু একটাকে একটা কম সংখ্যা দিয়ে তুমি ভাগ করছো, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা একটা বেশি কিছু দেবে। মানে নিচেরটা যদি কম হয় তাহলে ল্যামডাটা কি হবে, বাড়বে, ল্যামডা বেশি হবে। তার আমি বলতে পারি যত হালকা কণা তার তত বেশি ওয়েভলেন্থ থাকবে, যত হালকা কণা তার ওয়েভলেন্থ তত বেশি হবে, মানে সে যে ওয়েভটা তৈরি করবে তার ওয়েভলেন্থ তত বেশি হবে। আচ্ছা, এবারে ওয়েভলেন্থ যদি বেশি হয় তার মানে কি, একটা কণার মধ্যে কণা ধর্ম আস্তে আস্তে কমে যাচ্ছে, মাস কমে যাচ্ছে, মানে কি তার মধ্যে পার্টিকেল নেচারটা আছে
সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা বাড়ছে। একটা ইলেকট্রন যেটার মাস এতটাই কম, একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, সেটার যেহেতু মাস খুব কম, তাহলে তার কি তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ বেশি হবে। তাহলে যদি ওয়েভ লেন্থ বেশি থাকে, তার মানে তার মধ্যে কি ওয়েভ ক্যারেক্টার বা ওয়েভ নেচার বেশি হবে। এবারে আমি বোর সোমারফিল্ড বলেছিলেন যে হ্যাঁ, যে আমার বেসিক্যালি ইলেকট্রন যেহেতু একটা পার্টিকেল, তাহলে ইলেকট্রন যেহেতু একটা পার্টিকেল হয়, তাহলে আমি একটা বোরের একটা যদি আমি এটা তোলা হয়ে গেছে, আমি মুছে দিই। হ্যাঁ, ঠিক আছে, আর পজ করে মুছে। আচ্ছা, এবারে বোর সোমারফিল্ড কি বলে গেছিলেন? বোর সোমারফিল্ড বলে গেছিলেন যে ইলেকট্রনটা বেসিক্যালি একটা পার্টিকেল। বোর বলে গেছিলেন যে একটা নিউক্লিয়াস থাকে। এবারে এই নিউক্লিয়াসের চারিদিকে একটা সার্কুলার অরবিট থাকে, তাই তো? একটা সার্কুলার অরবিট থাকে, যে অরবিটের মধ্যে আমাদের ইলেকট্রন ঘোরাফেরা করে। যে অরবিটের মধ্যে আমাদের ইলেকট্রন কি করে? ইলেকট্রন ঘোরাফেরা করে। তাহলে কি ইলেকট্রনটাকে বোর, বা যদি সোমারফিল্ড বলি, সোমারফিল্ড বলছিল যে হ্যাঁ, এই যে অরবিটটা দেখছো, এর মধ্যে কিছু থাকে, কি কিছু সাবসেল থাকে, বা কিছু, এটা যদি কক্ষ হয় তাহলে এর কিছু উপকক্ষ থাকে। উপকক্ষগুলোকে দেখতে কেমন হয়? ইলিপ্টিক্যাল। আমি বলতে পারি যে খানিকটা এইরকম টাইপের, এইরকম টাইপের। সেখানেও যদি ইলেকট্রনটা ঘোরে, তাহলে সেই ইলেকট্রনটাও কি? সেই ইলেকট্রনটাও কিন্তু কণা। তারা কণা নিয়েই কথাবার্তা বলেছিলেন। কিন্তু পরে যখন ডেভেলপমেন্ট হলো জিনিসপত্রে, তখন আমি দেখলাম যে না, ইলেকট্রন বেসিক্যালি একটা কণা না, ওর মধ্যে কণা ধর্ম খুবই কম থাকে। কি বেশি থাকে? ওয়েভ ক্যারেক্টার বেশি থাকে। তাই আমি এখান থেকে বলতে পারি, আচ্ছা একটা মডেল দেখছি, ইলেকট্রনটা ঘুরছে, আচ্ছা আমি দেখলাম যে ইলেকট্রনটা এইখানে আছে, ইলেকট্রনটা এইখানে আছে। কিন্তু যখন ইলেকট্রনটাকে আমি একটা তরঙ্গ ধরে নিচ্ছি, তখন ইলেকট্রনটা কোথায় আছে সেইটা কি করে আমি বুঝবো? তাহলে সেটা আমি বুঝতে পারবো না। আচ্ছা, কারণ তরঙ্গ মানে কি? সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বিস্তৃত আছে। এবার ওর মাঝখানে ইলেকট্রন এখানেও থাকতে পারে, ইলেকট্রন এখানেও থাকতে পারে, ইলেকট্রন এখানেও থাকতে পারে। এই জন্য ইন দ্য ইয়ার অফ 1925 কে এলেন? মুছে দিচ্ছে এটা, হ্যাঁ, এলেন। আসলে উপরটাও মুছে দিন। বিজ্ঞানী হাইজেনবার্গ। হাইজেনবার্গ কি বললেন? তিনি আরেকটা থিওরি দিলেন। তার থিওরি অনুযায়ী তিনি বললেন যে কে বিজ্ঞানী হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল, বা বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা। তাহলে বিজ্ঞানী হাইজেনবার্গ যেটা বললেন কি, যে না, তুমি একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, মানে ছোট কোনো কণা, যেটা খুবই ছোট সাবঅ্যাটমিক পার্টিকেল, তার তুমি একই সঙ্গে একই সময়ে তুমি তার পজিশন আর মোমেন্টাম, অর্থাৎ অবস্থান আর ভরবেগ, তুমি কিন্তু একসঙ্গে বের করতে পারবে না। পজিশন আর মোমেন্টাম একই সময়ে, একই সঙ্গে এবং প্রিসাইজলি, নির্ভুলভাবে তুমি বের করতে পারবে না। এটা নিয়ে কথাবার্তা বলেছিলাম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল লেকচারে পেয়েছি। আচ্ছা, তার একটা নর্মাল কারণ লিখে নিই। আমি যদি এটাকেও ভাবি যে একটা ইলেকট্রন যদি একটা কণাও যদি হয়, ধরো একটা ইলেকট্রন একটা কণা, আমি বললাম যে ইলেকট্রন ধরো একটা, এটা মুছে দিলাম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল। ধরো ইলেকট্রনটাকে আমি বললাম একটা কণা। আচ্ছা, একটা জিনিস নর্মাল, আমি অনেক কিছু ওখানে করে বুঝেছিলাম, তুমি একটা নর্মাল জিনিস দেখো। ধরো তুমি একটা রাস্তায় একটা বাস চলছে, বাস যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি বাসটা এইখান থেকে আস্তে 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 এইখানে যাচ্ছে, একটা বাস যাচ্ছে এখানে, আমি বাসটাকে দেখতে পাচ্ছি। কি করে দেখতে পাচ্ছি? তার কারণটা হচ্ছে যে লাইটটা বাসের উপরে পড়ছে, আমরা দেখি কিভাবে? কোনো লাইট কোনো অবজেক্টের উপরে পড়ে, সেটা পরে রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসে, চোখ দেখতে পায়। মানে যে মুহূর্তে আলোটা ওখানে পড়লো, সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট আমার চোখে এলে আমি ওই আলোটা সোজা তাকিয়ে দেখতে পাচ্ছি যে আচ্ছা বাসটা এখানে আছে। এবারে আলো কি দিয়ে তৈরি?
লাইট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে পড়িয়েছি, সব লেকচারে পেয়ে যাবে, পর লেকচারগুলো দেখবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে পড়িয়েছি লাইট কি, লাইট ইজ কম্পোজড অফ ফোটন, এনার্জি এইচ নিউ। লাইট কিন্তু ফোটন কণার সমষ্টি। লাইট মানে সেখানে অনেক অসংখ্য ফোটন কণা থাকে, একটা এনার্জি থাকে। এবার দেখো, একটা ফোটন কণা তার এনার্জি আছে, ফোটন কণা একটা সাবঅ্যাটমিক ব্যাপার, খুবই হালকা। ও যদি আমার গায়ে ধাক্কা মারে আমি কি সরে পালিয়ে আসবো? হয় না। আমাকে যদি কেউ একটা মোটা মানুষ যদি ধাক্কা মারে তাহলে আমি উড়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু আমাকে যদি ফোটন কণা ধাক্কা মারে আমি কি উড়তে পারবো না? কারণ আমি অনেকটা ম্যাসিভ ফোটনের থেকে, অনেকটা ভার আমার বেশি ফোটনের থেকে, তাহলে আমি ছিটকে যাবো না। হোয়ারএজ তুমি যদি এই বোর মডেলের মধ্যে তুমি যদি একটা ইলেকট্রন দিয়ে দেখো, এখানে একটা ইলেকট্রন দিচ্ছি, তুমি ইলেকট্রনের পজিশন দেখতে চাইছো, ইলেকট্রনটা কোথায় আছে দেখা, মানে কি আমাকে ওখানে কিছু লাইট পাঠাতে হবে, তাহলে একটা ইউভি লাইট পাঠিয়েছি বা কিছু একটা, ও এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আমার চোখে আসবে, তখন আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনটা ওখানে আসে। ক্লিয়ার? এবার ভাবো ফোটন কণার এই যে ইলেকট্রন, এটা তো অলমোস্ট এদের সেম মাস, সবাই তো সাবঅ্যাটমিক পার্টিকেল। মানে আমি যদি আমাকে গিয়ে ধাক্কা দিই, বা আমার মতো কোনো একটা ভরের, সে ধর আমার থেকে ধর 10 কেজি বেশি বা 10 কেজি কম, যদি আমাকে ধাক্কা দেয় তাহলে আমার একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে, আমি সরে যাবো বা পড়ে যাবো। সেরকম এই ফোটন কণাও ছোট, ইলেকট্রনও ছোট। তাহলে এ যদি ওকে ধাক্কা দেয়, দিয়েও আমার দিকে আসবে, যখন একে ধাক্কা দেবে ওই মুহূর্তে ওকে আর এখানে থাকবে? ওখানে থাকবে না। একটা ধরো বাস এখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল, তাহলে আলোটা গেল আমার চোখে, আমি বাসটাকে দেখতে পেলাম। কিন্তু যখন ধরো আমি বলছি একটা ইলেকট্রন ধরো ঘুরছে এইভাবে, আমি ইউভি লাইট পাঠালাম, ধাক্কা মারল, তাহলে ইলেকট্রনটা এখানে থাকবে না। কারণ কি, এর একটা এনার্জি আছে, এর একটা মাস আছে। ও যখন একে ধাক্কা মারবে তখন কি এ কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে। তাহলে ও ধাক্কা মেরে আমার কাছে এলো, যে সময় লাইটটা আমার কাছে আসবে সে সময় ইলেকট্রনটা এখান থেকে এনার্জি পেয়েছে, তাহলে আমি তো সোজা তাকাবো এইদিকে, ইলেকট্রন নেই, কারণ ও ধাক্কা মেরে ইলেকট্রনটা সরিয়ে দিয়েছে, তারপরেও প্রতিফলিত আমার কাছে আসছে। ও ধাক্কা মারতে ইলেকট্রন সরে গেল, তাহলে সরে গেলে আমি যখন সোজা যখন এখানে তাকাবো, আলোটা যখন আমার চোখে আসবে আমি তখন কি দেখবো? কিছুই নেই, কারণ ইলেকট্রন ওই মুহূর্তে সরে গেছে। তাই তো আলো যারা পড়েছে ফিজিক্স তারা নিশ্চয়ই বুঝতে পারবে ব্যাপারটা। ক্লিয়ার? মানে যারা ক্লাস 9-10-এও পড়েছে এমন কিছু। তো এই জন্য আমি ইলেকট্রনের এক্সাক্ট পজিশন মাপতে পারি না, ইলেকট্রনের মোমেন্টাম মাপতে পারি না এক্সাক্ট, সব ওই লেকচারে বলা আছে। একটু রিক্যাপচুলেট করে নাও, নাহলে লেকচার আমার বড় হয়ে যাবে। ঠিক আছে, মুছে দিই, তুলে নাও পজ করে। আচ্ছা, তাহলে এই সব জিনিসের জন্য শ্রোডিঞ্জার এলেন। শ্রোডিঞ্জার বললো কি, আরে তোমরা আগেই বলে দিয়েছো ইলেকট্রনটা ওয়েভ, তাহলে একটা ওয়েভ যদি হয় ইলেকট্রন, সেই ইলেকট্রনটা একটা নিউক্লিয়াসের আশেপাশে কিভাবে আছে সেটা কি করে বুঝবে? কারণ তো একটা ওয়েভ, তুমি ইলেকট্রনটাকে দেখতে পাচ্ছ না, তো একটা ওয়েভ বেসিক্যালি। তাহলে ওয়েভের পজিশন তুমি কি করে বুঝবে? একটা ওয়েভকে তুমি কি করে এখানে রাখবে? এর সম্পর্কে হালকা একটু কথাবার্তা বলা হয়েছিল বোরের কোয়ান্টাইজেশনে। কি বলা হয়েছিল? যে ধরো একটা ওয়েভ আছে, ধরো একটা ইলেকট্রন এখানে ঘুরছে, এখানে ইলেকট্রন ধরো ঘুরছে, মানে সেটা একটা ওয়েভ। তুমি এই ওয়েভটাকে যদি বেন্ড করো, ওয়েভটাকে তুমি একটা বেন্ড করে, তুমি যদি ধরো এই ওয়েভটাকে তুমি বেন্ড করেছো, মানে ওটা কেমন হবে? বেন্ড করে তুমি যদি এই ওয়েভে পুরো ওয়েভটাকে সুন্দর করে বেন্ড করে এখানে নিউক্লিয়াসের চারপাশে বেন্ড করলে এমন ভাবে বেন্ড করতে হবে যাতে এর মধ্যে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস থাকবে। মানে কি, এর মধ্যে একটা ফুল ওয়েভ মানে কোনটা? ধরো এখান থেকে আমি যদি শুরু করি, তাহলে এটা একটা ফুল ওয়েভ, তাহলে এখানে কটা ওয়েভ আছে? একটা ওয়েভ, দুটো ওয়েভ, তিনটে ওয়েভ, চারটে ওয়েভ, পাঁচটা। মানে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ, মানে এখানে পূর্ণ সংখ্যার তরঙ্গ থাকতে হবে। পূর্ণ সংখ্যার তরঙ্গ যদি না থাকে তাহলে কিন্তু তুমি ওই জায়গাতে ইলেকট্রন থাকার কোনো চান্সই নেই। ওই ওয়েভটা তুমি যদি বেন্ড করতে পারো তখন কি হবে? একটা পূর্ণ সংখ্যার ওখানে যদি তুমি ওয়েভকে তুমি এখানে যদি বেন্ড করতে পারো, তারপরে বুঝতে পারবে যে এই জায়গাটা তাহলে ওয়েভ আছে, একটা প্রবাবিলিটি এই জায়গাটায় আছে, একটা প্রবাবল পজিশন যেখানে ওয়েভটা আছে, মানে ওখানে ইলেকট্রনের একটা পজিশন তুমি বলতে পারো। তাহলে এই মোটামুটি একটা ডেভেলপমেন্ট হয়েছিল। এবারে শ্রোডিঞ্জার বললেন যে না, আমি প্রিসাইজলি ডেভেলপ করবো।
একটু প্রিসাইজলি বলবো যে একটা ইলেকট্রন কিভাবে থাকতে পারে, কোথায় থাকতে পারে, একটা ইলেকট্রনের ওয়েভ, সেই ইলেকট্রনটার ওয়েভটা কিভাবে আমি বলতে পারবো। আমি বললাম যে আমি এখান থেকে আমি আছি যাদবপুর থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স, আমি আমার পজিশন বলে দিতে পারছি, কিন্তু আমি একটা ম্যাটার, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি যাদবপুর থেকে আমার পজিশন, যদি আমি তো একটা ওয়েভ হয়ে যেতাম, মানে আমার পজিশন ঠিক নেই, আমার ওয়েভ মানে চলতে আছে, কেউ ও আছে ওখানে দেখেছি, কেউ আরে আরে ওখানে দেখেছি, মানে আমি তো ওয়েভ সবসময়। তাহলে এই ওয়েভটা কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে আছে, এর একটা প্রবাবিলিস্টিক ব্যাপার সেটা, মানে একটা সম্ভাব্য ব্যাপার যে হ্যাঁ এখানে ওয়েভের ডেন্সিটিটা বেশি আছে, এখানে ওয়েভটাকে পাওয়ার প্রবাবিলিটি বেশি আছে, একটু প্রবাবিলিস্টিক টাইপের কথাবার্তা, একটু সম্ভাবনা টাইপের কথাবার্তা নিয়ে বলেছিলেন বিজ্ঞানী শ্রোডিঞ্জার। তাহলে শ্রোডিঞ্জারের ব্যাপারটা আমি দেখি, ঠিক আছে, হয়ে গেছে, মুছে দিই। আচ্ছা, শ্রোডিঞ্জার কোন একটা ওয়েভকে তার পজিশন বোঝানোর জন্য একটা ইকুয়েশন দিলেন। শ্রোডিঞ্জার একটা ওয়েভের পজিশন বোঝানোর জন্য একটা ইকুয়েশন দিলেন। এই ইকুয়েশনটা দুভাবে হয়, একটা টাইম ডিপেন্ডেন্ট মানে টাইমের উপরে ভিত্তি করে একটা ইকুয়েশন দিয়েছিলেন, একটা টাইম ইনডিপেন্ডেন্ট মানে টাইমে সেখানে কোনো বালাই নেই, সেই সমীকরণে কোনো টাইম নেই, ঠিক আছে, দুটো ইকুয়েশন দিয়েছিলাম। আমরা ওই টাইম ইনডিপেন্ডেন্ট যেখানে সময়ের কোনো বালাই নেই সেই ইকুয়েশনটা পড়বো, এবং সেটা কিভাবে পড়বো, আমরা সেটা 3 ডাইমেনশনালি পড়বো, মানে 3D-তে। আমাদের চারদিকে আমরা সব 3D দেখছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের আছে, ও 1 বলে হবে 3D দেখবো। আর সত্যি কথা বলতে গেলে এর যে ডিটেলিং আছে সেগুলোকে যদি ইন ডিটেলস কোয়ান্টাম মেকানিক্স যদি কেউ করতে চায় তখন বলা হবে। 12-এ যদি আমি এত কিছু পড়াই তোমাদের মাথায় কিছু ঢুকবে না, আর তখন আমাকে সবাই দুচ্ছাই করবে, তো দরকার নেই। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে, তাহলে আমি প্রথমে ইকুয়েশনটা লিখি। তাহলে আমি লিখি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইন 3 ডাইমেনশনাল স্পেসে। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন কি ছিল, ওয়েভ ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে মাইনাস h ক্রস স্কোয়ার বাই 2i sin, একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু আমি তাও বলে দিচ্ছি, h ক্রস স্কোয়ার বাই 2i sin del 2 বাই del x স্কোয়ার। ডেল জিনিসটা কি, তোমরা এখন কি তোমরা যখন যে ডেরিভেটিভ করো ওগুলো বলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, একটা ডেরিভেটিভ আছে যেটা বলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল। পার্শিয়াল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ডির জায়গায় ডেল ইউজ করা হয়, ছোট, ঠিক আছে, প্লাস del 2 বাই del y স্কয়ার প্লাস del 2 বাই del z স্কয়ার, del 2 বাই del y স্কয়ার del x স্কয়ার প্লাস del 2 বাই del y স্কয়ার প্লাস del 2 বাই del z স্কয়ার প্লাস v, ভিটা কার উপর ডিপেন্ড করবে, ওই x y z এর উপরে ডিপেন্ড করবে v। এইটা এই জিনিসটা ছিল ইকুয়াল, এইটা ইনটু সাই, সব বলবো আস্তে আস্তে কি জিনিসটা দেখা যাচ্ছে তো নিশ্চয়ই, সাই, এটা বলে সাই, ইকুয়াল ছিল ই সাই। তোমাদের বইতে একটু আলাদা রকম দেওয়া আছে, কি করে দেওয়া আছে আমি সব বুঝিয়ে দেবো, ঠিক আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে ই সাই। স্যার কি করা যায়, এত বিশাল এইগুলো তো আমি মাথায় কিছু ঢুকছে না, তা আমি বলে দিই, এইচ এইচ কাট দিয়েছি মানে এইচ এর উপরে গান, এটা আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম, এইচ ক্রস মানে এইচ বাই 2 পাই, এইচ ক্রস মানে কি এইচ বাই 2 পাই, তাহলে সেটাকে আমি সংক্ষেপে এইচ ক্রস নিচ্ছি। তাহলে এইচটা কি, এখানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। এমটা কি, তুমি যে পার্টিকেলটা ইউজ করেছো, আমি এখানে ইলেকট্রন ইউজ করেছি মানে ইলেকট্রনের চার্জ। এক্স ওয়াই জেড এগুলো কি একটা 3 ডাইমেনশনাল প্লেন, মানে আমরা একদিন গ্রাফে কি করেছি, গ্রাফ এরকম করেছি, এইদিকে থাকে এক্স, এইদিকে থাকে ওয়াই, এটা 2 ডাইমেনশনাল গ্রাফ। যদি আমি 3 ডাইমেনশনাল গ্রাফ করি তাহলে কি হবে বলে দিই, তাহলে এরকম হবে দেখতে। আচ্ছা, উপরটা একটু মুছে দিচ্ছি, স্পেস নেই, ছোট বোর্ড তো। আচ্ছা, 3 ডাইমেনশনাল গ্রাফ করতে গেলে
এক্স, এটা ওয়াই, মানে এর আরেকটা অক্ষ থাকবে যেটা আমরা যেটা সবাই, সেটা কি জেড। এক্স ওয়াই জেড করতে পারবো, এখান থেকে এক্স ওয়াই জেড করতে পারবো, অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় নিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 3 ডাইমেনশনাল গ্রাফ, 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বলতে পারো। মানে আমাদের ধরো তুমি তোমাদের বাড়ি থাকে, বাড়িতে দেখবে যে বাড়ির একটা দেওয়াল, যেখানে দুটো দেওয়াল মিট করেছে, নিচ থেকে দুটো যদি তুমি দড়ি টানো, তাহলে ধরো ওটাকে এক্স ওয়াই, আর উপরে যেটা উঠে গেছে ওটা হচ্ছে জেড। মানে এই যদি তোমার একটা বাড়ি হয়, বাড়ির এদিকে একটা দেওয়াল আছে, এদিকে একটা দেওয়াল আছে, তোমার এদিকে দেওয়ালটাকে তুমি জেড ধরো, এদিকটাকে এক্স ধরো, উপর থেকে ওয়াই ধরো, 3 ডাইমেনশনাল। তাহলে যেহেতু আমাকে প্রবলেমটা আমাকে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইন 3D করতে হচ্ছে, তাহলে আমাকে 3 ডাইমেনশনাল নিয়ে কথাবার্তা বলতে হবে, তাহলে তার ইকুয়েশনটাই এই জন্য এক্স ওয়াই জেড দেওয়া আছে। আচ্ছা ভিটা কি বলে, ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কার, ইলেকট্রন। পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি, যেটাকে স্থিতিশক্তি বলে বাংলায়, পোটেনশিয়াল এনার্জি কার, ইলেকট্রনের। যদি ইলেকট্রনের কথাবার্তা বলা হচ্ছে, সাইটা পড়ে আসছে। এইটা কি, এইটা হচ্ছে যেখানে ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রনের টোটাল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা কি টোটাল এনার্জি অফ ইলেকট্রন, ইলেকট্রনের টোটাল এনার্জি বা মোট শক্তি, ঠিক আছে। আচ্ছা এবার সাইটা কি, সাইয়ের সিগনিফিকেন্স, সাই হচ্ছে, এটা লেখা হয়ে গেছে, তাহলে কি মুছে দেবো, লেখা হয়ে গেছে নিশ্চয়ই, বা পজ করে তুলে নাও। তাহলে সাই সম্পর্কে কথাবার্তা বলি। সাইটা কি, সাইটা একটা ওয়েভ ফাংশন, যে আমি যে ইলেকট্রনটা নিয়েছি সেই ইলেকট্রনের একটা ওয়েভ ফাংশন বললাম সাই, ঠিক আছে। সাইটা কি, ইলেকট্রনের যে তরঙ্গটা, সেই তরঙ্গটাকে আমি বলছি সাই, সেই তরঙ্গটা তো একটা ফাংশনে ডিটারমাইন করা হবে, সেই ফাংশনটাকে আমি সাই বলছি। ইলেকট্রনের আমি বলি যে এটা হচ্ছে সাইটা কি, যে ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন, ইলেকট্রনের ওয়েভ ফাংশন, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো, এবারে এই যে ইকুয়েশনটা এসেছে, যেটা শ্রোডিঞ্জার যে ইকুয়েশনটা দিয়েছিলেন, এটা সলভ করতে হবে। ওরা যখন সলভ করতে দেখে মনে হচ্ছে করতে পারবে না, করতে পারবে না, কারণ তোমার সিলেবাসে এসব নেই। যতটুকু বলা যায় আমি এখান থেকে শর্টকাট বলে দিচ্ছি। সাই বেসিক্যালি কি, সাইকে মোটামুটি ধরা হলো একটা সাইন ওয়েভ, যে যদি তরঙ্গ করো তাহলে কি এ সাইন 2π/ω t ইন্টু এক্স, এরকম করে করো তো সাইর মান, ওই সাইটিকে ওভাবে ধরে ক্যালকুলেশন করা হয়েছিল। অনেক রকম ক্যালকুলেশন করা হয়েছে, রেডিয়াল পার্ট, কার্টেসিয়ান, এখান থেকে কার্টেসিয়ান পার্টে গেছিল, সেখান থেকে পোলার পার্টে গেছিল, অনেক ব্যাপার স্যাপার আছে, দরকার নেই, এই ইকুয়েশনটা মনে রাখলেই হবে। আচ্ছা আর একটা ইকুয়েশনটা আমি শর্ট ফর্ম দেখিয়ে দিই। শর্ট ফর্মটা হচ্ছে, উপরটা মুছে দিই, তুলে নিচ্ছ নিশ্চয়ই। দেখ এই যে জিনিসটাকে না, এই জিনিসটাকে আমি লিখছি ডেল্টা স্কোয়ার হিসেবে। এই যে টোটাল জিনিসটা del 2x by del x স্কোয়ার প্লাস del 2y by del 2 by del y স্কোয়ার প্লাস del 2 by del z স্কোয়ার, এটাকে আমি লিখছি শর্টকাটে ক্যাপিটাল ডেল্টা উল্টো ডেল্টা তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখবে, এই জিনিসটাকে ওটা, তাহলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস h cross square by 2y into উল্টো ডেল্টা স্কোয়ার প্লাস v হোল অফ সাই সমান এই সাই, এই ডেল্টা স্কোয়ার মানে কি 8, টোটাল 8, ক্লিয়ার।
এবারে এই যে জিনিসটা, এইটাকে লেখা হয়, জিনিসটা মুছে দিই, নিশ্চয় লেখা হয়ে গেছে। খুব ধীরে সুস্থ ডিটেলসে শেখো, না হলে না জিনিসটাকে ফিল করতে পারবে না। মানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, ও আচ্ছা একটু পড়িয়ে দিলাম, ওখান থেকে পাওয়া যায় একটা ইকুয়েশন লিখে দিয়ে একটু ফিল করতে হবে, ঠিক আছে? জানি একটু টাফ আছে এটা, কিন্তু একটু ফিল করো। এইটাকে বলা হয় এইচ ক্যাপ, এই টোটাল এইচ ক্যাপ ইন্টু সাই সমান ই ইন্টু সাই। বইতে অনেক জায়গায় দেখবে যে ওই যে ইকুয়েশনটা আগে করেছিল সেখানে হয়তো লেখা ছিল, ওই যে লেখা ছিল তো 8 সামথিং সামথিং করে লেখা আছে না, কিছুই না, এইচ ক্রসের জায়গায় h/2 বসিয়ে দাও, দিয়ে একটু সলভ করলে ওই ইকুয়েশনটা আসে, একই জিনিস, কোনো অসুবিধা নেই। বইটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা লিখলে একটু বুঝতে পারবে, কারণ বইয়ের ঠিক পরের স্টেপই দেওয়া আছে এইচ সাই সমান ই সাই। আর এইচ কোথা থেকে এলো, এইচ মানে কি কিছু জানতে পারলেন না, আমি ডিটেলসে বললাম, এই আর কি, আর তফাৎ থাকে। তাহলে এইচ সাই সমান হচ্ছে ই সাই। এই যে এইচটা, এই এইচটাকে বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান নাম তো কোনোদিন শুনিনি, আবার অপারেটর জিনিসটা কি? তবে হ্যামিল্টনিয়ান হচ্ছে একটা নাম, যেমন প্লাস যেমন একটা নাম, মাইনাস যেমন একটা নাম, স্কোয়ার যেমন একটা নাম, তেমন হ্যামিল্টনিয়ান বলে একটা নাম। অপারেটর জিনিসটা কি? অপারেটর বলছে এই জিনিস হচ্ছে কিছুই না, প্লাস মাইনাস স্কোয়ার। ধরো আমি বললাম যে একটা ফাংশনটা বললাম আমি ধরো এক্স, এক্স এর উপরে আমি একটা অপারেটর কাজ করেছি, কি অপারেটর কাজ করেছি? স্কোয়ার। কি হবে? এক্স স্কোয়ার। এক্স এর উপরে আমি একটা অপারেটর কাজ করে, তাহলে ওটা কি হচ্ছে? এক্স স্কোয়ার। ম্যাচ করে নাকি? ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আস। আচ্ছা, এবারে ঠিক নর্মাল হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে এরকম একটা ব্যাপার, যে অপারেটর কোনো একটা ফাংশনের উপর যদি কাজ করে তাহলে কি দেয়? একটা এনার্জি আইগেন ভ্যালু। বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো তো, যে অপারেটর জিনিসটা কি? যে কোনো একটা জিনিস, ধরো আমি বললাম যে একটা ফাংশন আছে এক্স, একটা ফাংশন আছে ওয়াই, আমি বললাম এর মাঝখানে তুমি একটা অপারেটর দাও মাইনাস, তাহলে এক্স মাইনাস হয়। এক্স এর মান যদি 3 হয়, ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে কি হবে? 2। সেরকম এটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটর যখন কোনো ফাংশনের উপরে কাজ করে, তার মানে কি এই জিনিসটা কাজ করে। এই অপারেটর কাজ করা মানে কি? এই জিনিসটা কাজ করে। তখন এটাকে ভেঙে লিখতে হবে del 2 x স্কয়ার, del 2 স্কয়ার বাই del x স্কয়ার প্লাস del 2 y বাই del x y স্কয়ার, del 2 বাই del z স্কয়ার, এভাবে লিখতে হবে। এটা লিখে কোনো একটা ফাংশন উপরে কাজ করলে দেবে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের শ্রোডিঞ্জারের ইকুয়েশন। ঠিক আছে, কি হবে যে এটা ইউজ করে দাও। আচ্ছা, হয়ে গেছে, লিখে নিয়ে এসো, মুছে দিই। আচ্ছা, লেখা আমি পজ করে নাও, পজ করার অপশন আছে ইউটিউবে অ্যাভেলেবল, যখন পারো দেখতে পারো, কোনো অসুবিধা নেই। পজ করো, স্ক্রিনশট নাও, শেয়ার করো, যেটা ইচ্ছে। আচ্ছা, এবারে যেই শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা এসছে, ওই ইকুয়েশনটাকে শ্রোডিঞ্জার কি করলেন? সলভ করলেন। সলভ করে কি কি পেলেন? প্রথমত যেটা আমার এইচ সাই সমান ই সাই এসছিল, এই ইটা কি? দেখো, এই যে সাইগুলোকে বলা হয় আইগেন ফাংশন। এবার এই সাই কিন্তু তুমি যা তা নিতে পারবে না, এই সাইয়েরও কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া থাকলে তুমি ইকুয়েশনটা করতে পারবে। ক্রাইটেরিয়া জানার দরকার নেই, অনেক ডিটেলসে চলে যাবো, তাহলে দরকার নেই, সেটা দাও। তাহলে সাইটাকে বলা হচ্ছে আইগেন ফাংশন। ইটাকে কি বলা হয়? এনার্জি। জানি টোটাল এনার্জি, একে বলা হয় এনার্জি আইগেন ভ্যালু। মানে ব্যাপারটা জিনিস দেখো, দুটো ফাংশন আছে, ফাংশনগুলো কিন্তু ফিক্স আছে। আমি হ্যামিল্টনিয়ান অপারেটর লাগিয়েছি, তার সামনেই ফাংশনের সামনে কিছু একটা এল, এটা কিছুটা মান এলো, এটা কিছুটা কোয়ান্টাইজড মান এলো, সেটাকে আমি কি বলবো? আইগেন ভ্যালু।
যেহেতু ওখানে এনার্জি আছে তাহলে কি বলবো, এনার্জি আইগেন ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেছে? এই ফাংশন থেকে তাহলে আমি কি কি পাবো, এই ফাংশন থেকে আমি এক্স্যাক্ট সাই কত হবে, সাইটা ফাংশনের কেমন দেখতে হবে সলভ করে আমি এটাকে পুরো সলভ করে সাই এর মান পাবো। সাই এর মান যে পাবো, যে ফাংশনটা পাবো, সেই ফাংশনটা ইন টার্মস অফ এন, এল আর এই তিনটে কোয়ান্টাম নাম্বার আমি এই ইকুয়েশনটাকে সলভ করে পাবো। মানে এই তিনটে কোয়ান্টাম নাম্বার দিয়ে একটা সাই ফাংশন তৈরি হবে। বাই বলতে পারি যে সাই ফাংশন থেকে আমি তিনটে কোয়ান্টাম নাম্বারস পাবো, যেটাকে এনটাকে বলা হয় কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এমএলটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? আর কি পাবো, আর আমি এনার্জির কিছু ফিক্সড ভ্যালু পাবো। তুমি এখানে দেখো একরকম সাই বসালে একরকম এনার্জি এলো, E1 এলো, ধরো এখানে সাই 2 বসালে এখানে E2 এলো, মানে যেরকম সাই দিচ্ছ সেরকম তোমার কাছে ভ্যালু আসছে, এনার্জি আইগেন ভ্যালু। তাহলে কিছু ফিক্সড এনার্জি লেভেল পাচ্ছি, আর ওই ফিক্সড এনার্জি লেভেলে কিরকম সাই থাকতে পারে সেটা পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? এই সলভ করে কি পেলাম, সলভ করে আমি সাই আইগেন ফাংশনটা পেয়ে গেলাম। আইগেন ফাংশন পাওয়ার পরে এই যে আইগেন ফাংশনটা পাবো, আইগেন ফাংশন পাওয়ার পরে কি পাবো, এনার্জি আইগেন ভ্যালু পাবো। আচ্ছা, আইগেন ফাংশন থেকে কি কি পাবো, আমি কোয়ান্টাম নাম্বারগুলো পাবো, এন, এল, এমএল, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক। ডিটেলসে বলা দরকার আছে প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি কি হয়, একটু রিক্যাপচুলেট করে দিচ্ছি। মুছে দিই এটা, পজ করো। একটু বলে দিই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আগেও বলা হয়েছিল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে যদি আমি এন লিখি, ম্যাগনেটিক অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে যদি এল লিখি, ম্যাগনেটিকটা ছিল কত, এমএল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, এল কত হবে, কত হবে, n-1, 0, 0 মানে এস অরবিটাল। এটা একটু পড়ে যাচ্ছে, জাস্ট আমি লিখে দিচ্ছি 0। এমএল কত হবে 0, কারণ এমএল এর মান কত হয়, -l থেকে +l, মাঝখানে ইনক্লুডিং 0। ঠিক আছে? যদি 2 হয় কত হবে, 0 আর 1, n-1 যেগুলো সংখ্যা হবে তাহলে কি কত আছে, 0 আর 1, 2 থেকে পৌঁছাতে গেলে কি করতে হবে, 0 তারপর 1। আচ্ছা, 0 এর জন্য এমএল কত হবে, 0। 1 এর জন্য যে 1টা যে এসছে এটা -1, 0, +1। যদি 3 হয় 0, 1, 2, তাই তো। 1 এর জন্য -1, 0, +1, 2 এর জন্য -2, -1, 0, +1, +2। এরকম সেট অফ কোয়ান্টাম নাম্বার আসবে। ক্লিয়ার? তো আগে করিয়েছি, রিক্যাপচুলেট। ঠিক আছে, হয়ে গেল? পজ করো, মুছে দিচ্ছি। এবার যে সাইগুলো আমি যেগুলো পেলাম, যে সাইটা আমি ইকুয়েশন সলভ করে পেলাম, যে আইগেন ফাংশনটা পেলাম, সেই আইগেন ফাংশনটাকে নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। একটা জিনিস দেখবি, আইগেন ফাংশনটা যখন তুমি পাচ্ছ, মানে একটা ইলেকট্রনের তুমি যখন একটা ওয়েভ ফাংশন পেয়ে যাচ্ছ, এটা কি পাচ্ছি, ইলেকট্রনের ওয়েভ ফাংশন, মানে ইলেকট্রনের ওয়েভটাকে দেখতে কেমন হয়, পেয়ে গেল। কিন্তু যখন তুমি ক্যালকুলেট করবে, যখন তুমি সাইটাকে ক্যালকুলেট করবে, তখন দেখবে সাইটা কিন্তু ইমাজিনারি হচ্ছে, সাইটা হচ্ছে ইমাজিনারি। মানে এই সাই ফাংশনের মধ্যে ধরো এরকম কিছুটা থাকলো, a প্লাস আই বি টাইপের। আই অনেকে জানো না, বলে দিই, আই সমান হচ্ছে √(-1)। 1 এর রুট করলে +-1 হয়, কিন্তু √(, যদি মাইনাস করে দিই, মাইনাসের রুট কত হয় কিছুই জানি না আমরা। যারা 11 পড়েছো, জটিল সংখ্যা বাংলায় বা ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে আই। যখন কোনো একটা জিনিস ইমাজিনারি হয়, ইমাজিনারি মানে কি একটা কাল্পনিক, তখন কি তোমাকে তার কোনো সিগনিফিকেন্স থাকে? তুমি বলতে পারবে যে আচ্ছা আমি না একটা কাল্পনিক জিনিস দেখেছিলাম। কি কাল্পনিক জিনিস?
একটা ঘোড়ার একটা ইয়ে ছিল, ইউনিকর্ন দেখেছিলাম বলি, ইউনিকর্ন একটা কাল্পনিক জিনিস। তবে একটা ঘোড়ার মাথার সিং ছিল, সামনের দিকে একটা সিং, এক সিংহওয়ালা ঘোড়া, কেউ দেখেনি, ইমাজিনারি ইমাজিনারি। তাহলে তার কোনো বাস্তবে তার কোনো বেসিক্যালি ভ্যালু নেই। তো তারপরে কি হচ্ছে, এই যে সাই, সাই কিন্তু ইমাজিনারি নাম্বার দিয়ে তৈরি করা। যখন দেখা যাচ্ছে সাই ইমাজিনারি নাম্বার দিয়ে তৈরি করা, তখন হচ্ছে এটা কি, তখন সবাই বলছে এই জিনিসটা কোনো, তাহলে এই জিনিসটা কিছু বোঝা যাচ্ছে না আমার, এই জিনিস নিয়ে বলতে পারছি না ইলেকট্রনটা কোথায় আছে, ওয়েভটা কোথায় আছে, কারণ ইমাজিনারি, আমি কিছু মাথায় ব্যথায় কিছু আমার ঢুকছে না, তাহলে আমি এই জিনিসটাকে নিয়ে কথাবার্তা বলবো না। তাহলে এর বেসিক্যালি নো সিগনিফিকেন্স বা কোনো তাৎপর্য সেভাবে পাওয়া যায় না, কোনো তাৎপর্য সেভাবে পাওয়া যায় না, হলো। কিন্তু আমি যদি সাইজ জায়গায় আমি যদি লিখি সাই স্কোয়ার, সাইজ জায়গায় আমি যদি সাই স্কোয়ার লিখি, মানে কি -1 ঘুরে -1 হোল স্কোয়ার মানে কত, -1 চলে আসে, মানে আইটাকে যদি করা হয়, তার মানে যত ইমাজিনারি নাম্বার ছিল সেগুলো এখন রিয়েল নাম্বারে চলে যাচ্ছে, তার মানে তখন আমি কিন্তু একটা সিগনিফিকেন্স পাবো। -1 √-1 যখন ছিল তখন একটা ইমাজিনারি ছিল, যদি স্কোয়ার করে তাহলে -1 এক্সিস্ট করে, ইমাজিনারি না ওটা, তাহলে তখন কিন্তু আমি সাই স্কোয়ারে একটা সিগনিফিকেন্স পাবো। তাই আমরা সাইকে নিয়ে বেশি কথাবার্তা বলি না, আমরা সাই স্কোয়ারকে নিয়ে কথাবার্তা বলি। তাহলে সাই স্কোয়ার জিনিসটাকে একটু শিখে নিই, মুছে দিই, এটা মুছে দিই, পজ করে নাও। সাই স্কোয়ারটা এইটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি ডেন্সিটি, কি রিপ্রেজেন্ট করে, প্রবাবিলিটি ডেন্সিটি, মানে বাংলায় বলে মানে সম্ভাব্য কারক না কিছু বলা হয়, ঠিক আছে, প্রবাবিলিটি ডেন্সিটি। মানে একটা নিউক্লিয়াস আছে, তার চারদিকে ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রনটা চারদিকে আছে, কিছু সময় ইলেকট্রনের এরকম কাছাকাছি থাকতে পারে, কিছু সময় ইলেকট্রনের দূরে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন বা ম্যাক্সিমাম ওয়েভস, মানে একটা ইলেকট্রন থাকবে মানে কি, তার একটা অ্যাম্পলিটিউড দেখতে পাওয়া যাবে। আগের দিন করেছিলাম না, ওই সব ওয়েভ যদি একসাথে আসে একটা অ্যাম্পলিটিউড দেখতে পাওয়া যায়, তাহলে বোঝা যায় যে ওইখানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি আছে। হাইজেনবার্গের আনসারটেনিটি প্রিন্সিপালটা মনে করো, ঠিক এরকম। সাই স্কোয়ারটা কি করে, যে যেখানে প্রবাবিলিটি পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, বা প্রবাবিলিটিটা যেখানটা তোমার বেসিক্যালি মানে প্রবাবিলিটি যেটা, এটা থেকে বেসিক্যালি বোঝা যায় যে প্রবাবিলিটি ডেন্সিটিটা কি, মানে ব্যাপারটা হচ্ছে কোথায় ইলেকট্রন ম্যাক্সিমাম পরিমাণে থাকতে পারে, ইলেকট্রনটা থাকার একটা সম্ভাবনা, ম্যাক্সিমাম নাম্বার অফ থাকার ইলেকট্রনের সম্ভাবনা, মানে ইলেকট্রনটা কোথায় থাকতে পারে তার ম্যাক্সিমাম প্রবাবিলিটি, সেটাকে বলা হচ্ছে সাই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা বোঝা গেছে তো, মানে একটা যদি কোনো একটা নিউক্লিয়াস যদি থাকে, সেই নিউক্লিয়াসের বাইরে যে 3 ডাইমেনশনাল স্পেসটা যেটা আছে, ওই 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনটাকে পাওয়ার সম্ভাবনা, আর কিছু, সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, যেটাকে আমি সাই স্কোয়ার দিয়ে ডিফাইন করছি। এবারে আমি ইকুয়েশনগুলো সলভ করেছিলাম, তাই তো, মানে যেটা তোমার বেসিক্যালি স্ট্রডিঞ্জার ইকুয়েশন, সেই সলভ করে আমি সাইয়ের কিছু ভ্যালু পেয়েছিলাম। মানে আমার সাই, আমি একটা গ্রাফ বোঝাচ্ছি, গ্রাফটা জাস্ট বোঝানোর জন্য বলছি, ওই সাইয়ের যে ভ্যালুটা পাওয়া গেছে, ওই সাইয়ের ভ্যালুর সাথে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের দূরত্ব বা ওয়েভটার যে দূরত্ব, সেটাকে বেসিক্যালি আর দিয়ে ডিনোট করা হয়েছে, এর সাথে আর এর কিছু কিছু কার্ভ করা হয়েছে, পরে দেখা যাচ্ছে ব্যাপারটা কেমন হয়। আচ্ছা, আগে আমি দেখিয়ে দিই, যেটা আমি একদম সব থেকে ছোটটা আমি একদম বেসিক্যালি 1s এর জন্য পেয়েছিলাম। মানে যদি আমি যদি বলি যে আমাদের ইলেকট্রনের বেসিক্যালি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি বললাম 1, আচ্ছা, মানে আমি একদম ছোট যেটা তোমার আমি বলে দিই, সাই 1s এর যে ওয়েভ ফাংশনটা পাওয়া গেছে সেটা হচ্ছে 1 বাই, মনে থাকে না, পাই
a0 হোল কিউব 1/pi a0 কিউব ইনটু, আচ্ছা এটা হোল টু হাফ ইনটু টু আর মাইনাস r/a0। এইটা পাওয়া গেছিল মোটামুটি এই ক্যালকুলেশনটা করে 1 এর জন্য, মানে যখন হচ্ছে কোয়ান্টাম নাম্বার যখন n ইকুয়াল টু 1 n ইকুয়াল যখন 0, তার জন্য এরকম একটা পাওয়া গেছিল। তাহলে আমি যদি বলি গ্রাফ নিয়ে বলছি, এটা হচ্ছে কোনো সিগনিফিকেন্স নেই, আগেই বলে দিয়েছি সাইডের কোনো সিগনিফিকেন্স নেই, তাও বলছি যে আমরা গ্রাফ যদি একটা করি, এদিকে আছে আমার সাই 1s, এদিকে আছে আমার r। দেখো এই গ্রাফটা জানি না তোমরা এক্সপোনেনশিয়াল গ্রাফ হয়তো জানো না, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার বোরের প্রথম অরবিটাল রেডিয়াস a0। তাহলে এটা লিখতে পারি কি, একটা হালকা যদি একটা কনস্ট্যান্ট লিখতে পারি কি, এটা a ইনটু ধরো e টু দি পাওয়ার মাইনাস r সাই সমান নরমাল। এটাকে আমি কনস্ট্যান্টটাকে আমি এই যে পুরো কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্টটাকে আমি a লিখব, তাহলে গ্রাফটা হবে এই। ঠিক আছে, এবার ধরো আমি বললাম যে দেখো সাইড 1 এর যেহেতু কোনো সিগনিফিকেন্স নেই, সাইড কোনো সিগনিফিকেন্স নেই, ইমাজিনারি নাম্বার, এখানে সবকিছু তো রিয়েল আছে, কিন্তু সাইড 2 এর দিকে দেখবে ইমাজিনারি নাম্বার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি এবার যদি সাইজটা করে দিই, সাইজ স্কোয়ার যদি এখানে করে দিই, তাহলে এইটাকে আমি স্কোয়ার করে দিই, এটাকে বলা হয় তখন প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ করে দিই। ধরো আমি সাইজ স্কোয়ার সমান তাহলে কি হবে, সাইজ স্কোয়ার 1 যদি করি আমি এখান থেকে, তাহলে এটা হোল টু পাওয়ার হাফ ছিল মানে কি জাস্ট পাই a0 কিউব হবে ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2r/8, মানে কি একটু বেশি এক্সপোনেনশিয়াল নাম্বার। তাহলে এই কার্ভটা কেমন দেখতে হবে, আচ্ছা এটা কিছু তোলা হয়ে গেছে, তাহলে মুছে দিই। সাই স্কোয়ার মাইনাস বা তুমি লিখতে পারো সাই স্কোয়ার মাইনাস এর মড, এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আর আরটা কি নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে কেন হবে, এই তো ইকুয়েশন একই রকম তো, তাহলে ও এইভাবে আসবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় দেখা যাচ্ছে এখানে লিখি দিয়েছি, এটাকে বলা হয় probability density curve, probability density curve। তাহলে কি দেখা যাচ্ছে, যখন আর যখন কাছাকাছি নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনের ডেনসিটি বা ইলেকট্রন থাকার প্রবণতা সেটা নিউক্লিয়াসের কাছাকাছি খুব বেশি হচ্ছে, কার জন্য, মনাসের জন্য। এই গ্রাফ থেকে বুঝতে পারছি যত আমি নিউক্লিয়াস থেকে যত আর যত বাড়ছে, মানে নিউক্লিয়াস থেকে যত আমি দূরে যাচ্ছি তত আস্তে আস্তে প্রবাবিলিটি আস্তে কমে যাচ্ছে, মানে পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এর থেকে একটা আইডিয়া লাগাতে পারি যে এরকম পারি তো, তাহলে এটাকে বলা হয় কি প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। ঠিক আছে, প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। ঠিক এরকমই প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ করা যায় আমাদের 2s এর জন্য। তাহলে 2s এর জন্য কার্ভটা কেমন একটু দেখে নিন, এটা লেখা হয়ে গেছে যদি 2s এর ইকুয়েশন লিখবো না, কার্ভটা তুমি ডাইরেক্ট লিখে দেবো। ঠিক আছে, তোলা হয়ে গেছে তো। আচ্ছা in case of 2s আমি লিখব কি সাই স্কোয়ার 2s, আর এর কার্ভটা কেমন হচ্ছে, বলছে এর কার্ভটা এরকম হচ্ছে, এই আসছে টাচ করছি, নামলো টাচ করলে উঠে চলে যাবে, মানে নিউক্লিয়াসের কাছাকাছি ম্যাক্সিমাম, নিউক্লিয়াসের কাছাকাছি ম্যাক্সিমাম দেখলাম অনেকটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আস্তে 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 একটা জায়গায় দেখা যাচ্ছে যার নেই ইলেকট্রন। দেখো এই জায়গা কত, এই জায়গা তো সাই 2s স্কয়ারের মান তো 0, মানে ইলেকট্রন নেই, মানে নেই মানে কি প্রবাবিলিটি প্রচন্ড কম, টেন্স টু 0, মানে 0 হয়ে গেছে এখানটা। আবার কিছু দূর গেলে দেখতে পাচ্ছ যে প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, এখানে একটা ম্যাক্সিমাম চলে যাচ্ছে, এখানে আবার গেলে ইলেকট্রন একটু বেশি আছে, তারপরে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। এরকম কার্ভ পাওয়া যায় সাই 2s এর জন্য, তাই তো। তাহলে আমি যদি ভাবি যে একটা নিউক্লিয়াস আছে,
পেন কোথায়, লাল পেন। তাহলে টুয়েসের ক্ষেত্রে কি হবে, ধরো এখানে ঠিক নিউক্লিয়াসের কাছাকাছি এই জায়গাটা ইলেকট্রন প্রচুর আছে, প্রচুর ইলেকট্রন আছে। টুয়েসের শেপ কেমন, স্ফেরিক্যাল বলে দিয়েছি আগে, মানে গোলাকার, নিউক্লিয়াসে ঘিরে আছে, এটা 2 ডাইমেনশনাল পিকচার দিচ্ছি। এখানে আছে, মাঝখানে কিছু নাই, দেখো এই জায়গাটা এসে, মানে আর যখন এতটা তখন কিন্তু কিছু নেই, আবার কিছু দূর পর ঠিক এখানটা এখানটা আছে, নিউক্লিয়াসের কাছে আজ ছিল ইলেকট্রন, টুয়েস এর ক্ষেত্রে এখানে থাকতে পারে, মাঝখানে কিছু নেই, দূরে এখানে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম বেসিক্যালি ছবিটা, এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি কার থেকে ভালো ব্যাখ্যা করা যায়, আমি করছি আস্তে আস্তে, একটু জাস্ট ভিজুয়ালাইজ করুন। আর অনার্সের ক্ষেত্রে কি হবে, অনার্সের ক্ষেত্রে এই ঠিক নিউক্লিয়াসের কাছাকাছি আমাদের ইলেকট্রন প্রবাসী সব ঘোরাফেরা করছে, ইলেকট্রনের পাওয়ার প্রবণতা, ঠিক এটাও স্ফেরিক্যাল। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এখানে বাইরে কিছু না। এটা ইম্পর্টেন্ট জিনিস, যে জায়গায় ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0 সেই জায়গাটাকে বলা হয় নোড। যে জায়গাতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0 সেই জায়গাটাকে আমরা বলবো নোড। যে নিউক্লিয়াসের চারিদিকে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন, যেই জায়গাতে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0। দেখো এখানে ইলেকট্রন সাইজ স্কয়ার 2s কত 0 হয়েছে, এখান থেকে মানে ইলেকট্রন নাই, মানে নোড, মানে কোন জায়গাটা, এই জায়গাটা। অন্য পেপার থেকে বলো পাল্টে দে, ঠিক এইটুকু অঞ্চল যেটা আমি ফাঁকা রেখেছিলাম, এটা একটা নোডাল এরিয়া, এখানে ইলেকট্রন নেই। 1 এসে কোনো নোড আছে কোথায়, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0 কোথায়, বলছে কমছে আস্তে আস্তে, কোথায় কমছে আমি জানি না, এর বাইরে চলে গেলে তখন তো বেসিক্যালি ইলেকট্রন থাকবে, মানে নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে, কিন্তু দেখো এখানে ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে করছে, কিন্তু কোনো জায়গায় 0 কিন্তু হচ্ছে না, টাচ কিন্তু করছে না, তার মানে এখানে নোড 0, এখানে নোড 1। ক্লিয়ার হয়ে গেছে? মুছে দিই, তুলে নাও একটু, পজ করো, টাইম ওয়েস্ট করো, পজ করো, তুলে নাও, ঠিক আছে? এবার আমি ধরো টুপির ক্ষেত্রে বলছি, টুপির ক্ষেত্রে সাইজ স্কোয়ারটা আমি বলছি, টুপির ক্ষেত্রে আমি যদি সাইজ স্কোয়ারটা বলি কেমন দেখতে হবে, সাইজ স্কোয়ার টুপি ভার্সাস আর, সাইজ স্কোয়ার টুপি ভার্সাস আমি আর করি, সেটা কেমন দেখতে হয় সেটা আমি দেখতে হবে। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে যখন আর ইকুয়াল টু 0 তখন কিন্তু এটা 0, নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকে, ও যখন আস্তে আস্তে যখন বাড়ে তখন কি করে ওই ইলেকট্রন আস্তে আস্তে বাড়তে থাকে, এরকম একটা জায়গায় এসে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়, তারপরে আস্তে আস্তে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আস্তে আস্তে কমে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই মোটামুটি কাজ, আরও আছে 3s 3p, অনেক কাজ আছে, এত বইতে আছে দেখে নিতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? এবার একটা নতুন সেট হয়ে যাবে, মুছে দিই। এবার একটা নতুন জিনিসে ঢুকে যাচ্ছে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা কি, যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কি। এবার আমি যদি পার্টিকুলারলি এই কথাটা বলি যে নিউক্লিয়াস থেকে একটা ডিস্টেন্স বললাম, এই আর ডিস্টেন্স, এই আর ডিস্টেন্সে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, সেটাকে তখন বলা হয়, সেটাকে বলা হচ্ছে, মানে যেহেতু রেডিয়াস দিয়ে করছি আমি, আর মানে কি ব্যাসার্ধ, বলা হয় রেডিয়াল probability
ডেন্সিটি, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। আমি ধরো বললাম যে ধরো একটা নিউক্লিয়াস আছে, তার ধরো আমি বললাম যে এখানে আর ডিস্টেন্স, আমি জানতে চাই, আমি আর ডিস্টেন্সটা জানি কতটা ইলেকট্রন আছে আমি জানি, আমি জানতে চাই যে আর থেকে ডি আর, মানে আর থেকে একটু ডিস্টেন্স বাড়িয়ে দিয়েছি, একটু তো ডি আর টু ডি আর করলে যে তখন যে সার্কেলটা তৈরি হচ্ছে, মানে বেসিক্যালি আমি 2D দেখছি, এটা বেসিক্যালি 3 ডাইমেনশন, মানে সার্কেল, এটা হচ্ছে স্ফিয়ার, এটা মার্বেল আছে ধরো, মার্বেলের উপরে আরেকটা খোলক আছে, মিষ্টি ধরো, এই শুকনো মিষ্টি বলে না, শুকনো মিষ্টিটা বেশ সুন্দর, উপর থেকে সাদা একটা অংশ থাকে, সেখান থেকে খোলসটা ছাড়ালে ভেতরে একটা বেশ হলুদ হলুদ একটা অংশ থাকে, মিষ্টি এসে গেছে সেরকম একটা মিষ্টি ধরো, তার ভেতরে একটা অংশ আছে, তার বাইরে ক্লিয়ার আছে, তার বাইরে ক্লিয়ার আছে, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা কতটা পুরু, এবং এই লেয়ারের মধ্যে আমি চাইছি আমি জাস্ট আর থেকে আর প্লাস ডি আর এর মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, এটা জানতে চাইছি, যেটাকে বলা হয় যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি কার্ভ, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি কার্ভ, ওইটা আমি জানতে চাইছি যে ওইটা এদের ক্ষেত্রে কত হবে। তার জন্য এর জন্য কিছু বেসিক্যালি ভ্যালু আছে, আমি এগুলো বেসিক্যালি কোশ্চেনে আসি, তো তোমরা নিশ্চয়ই স্ফিয়ারের নিশ্চয়ই তোমরা সার্কামফারেন্স বের টের করে জানো আগে যে এই স্ফিয়ারটা সার্কামফারেন্স কত হবে, মানে সার্কামফারেন্স ধরো ভলিউম এলিমেন্ট, মানে কতটা ভলিউম আছে স্ফিয়ারটা, 4/3 পাই আর কিউব, যদি আর রেডিয়াস হয়, ডিআর হলে 4/3 পাই আর প্লাস ডিআর এর হোল কিউব, সেই দুটোকে তুমি যখন মাইনাস করবে তখন কে গুলো জায়গায় দিয়ে যাবে, এটা ঠিক ক্লাস 10 এ হবে, 4/3 পাই আর কিউব, মানে আমি যদি বলছি যে ধরো একটা গোলক আছে, গোলকের ধরো একটা রেডিয়াস আর, এবং আমি গোলকের রেডিয়াসটা আরেকটা রেডিয়াস হচ্ছে আর প্লাস ডিআর, আমি বলছি ডিআর জায়গাটার মধ্যে গোলকের আয়তন ভলিউম এলিমেন্ট, সেটা বের করতে পারবে কি করবে, 4/3 পাই আর প্লাস ডিআর এর হোল কিউব মাইনাস 4/3 পাই আর কিউব, 4/3 প্লাস আর প্লাস ডিআর এর হোল কিউব ইনটু মাইনাস 4/3 পাই আর কিউব, তাহলে এটা করলে মোটামুটি তোমার ভলিউম এলিমেন্টটা বেরিয়ে যাবে। আচ্ছা, এই সব ক্যালকুলেশন করে ভলিউম এলিমেন্টটা বেরিয়েছে, এই সব ক্যালকুলেশন করে একটু টাফ ক্যালকুলেশন কাজটা করবে, একটু টাফ ক্যালকুলেশন করার পরে মোটামুটি একটা রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন একটা পাওয়া গেছে, একটা রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন পাওয়া গেছে, ফাংশনটা আমি লিখে দিচ্ছি, ফাংশনটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি একটা ফাংশন পাওয়া গেছে, যেটাকে আমি বলছি ইংরেজি লেখা হয় পি, পি মানে কি ফর প্রবাবিলিটি বা সম্ভাবনা, প্রবাবিলিটি বা সম্ভাবনা। আচ্ছা, এটা লেখা হয় এইটা ক্যালকুলেশন করে, এইসব ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন আছে করা আমার, কিন্তু কি জানো তো, তোমাদের দেখালে সত্যি কথা বলতে গেলে সিলেবাসে সব কিছু নাই, আমি জাস্ট একটা ফিল দেওয়ার চেষ্টা করছি আর কিছু না। তাহলে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা থেকে আইআইটির কোশ্চেন এসছে দুবার, জাস্ট এই ফর্মুলাটা আর ফর রেডিয়াস, আমি আর ফর রেডিয়াস P1 এর ক্ষেত্রে ওই যে বলটা ছিল আর প্লাস ডিআর এর মধ্যে কতটা ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি আছে, তার ফর্মুলাটা হচ্ছে 4/A0 হোল কিউব ইনটু আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কত 2r/A0, 2r/, যেখানে A0টা কি বোরের ফার্স্ট অরবিটাল রেডিয়াস, আরটা তুমি যতটা রেডিয়াস তুমি নিয়েছো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, ইলেকট্রনের চার্জ না কিন্তু হচ্ছে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, ঠিক আছে, তাই এর উপরে কি করা হলো, এর উপরে এই ফাংশনটা নিয়ে একটা গ্রাফ করা হলো, কি ভার্সাস P1 আর ভার্সাস করা হলো আমাদের আর, P1 আর ভার্সাস করা হলো আমাদের আর, তাহলে এটা এক্স স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ারের কাজ কেমন দেখতে হবে, মানে এক্স স্কয়ার মানে এভাবে উঠবে, এটা পিকে যাবে, চলে যাবে, তাহলে আমি একটা জায়গা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় ইলেকট্রনটা পাওয়ার সময় একটা ধরো একটা রেডিয়াস বলে দিয়েছি, ওই রেডিয়াসে বলছি যে একটা নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে যাচ্ছে P1 এর ক্ষেত্রে,
আর যেতে দেখা গেল এই জায়গাটা ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মানে আমি বলেছিলাম কি যে একটা নিউক্লিয়াস আছে, চারদিকে 1s এর ক্ষেত্রে ইলেকট্রনগুলো এইভাবে আছে, এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। মানে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি হয়? মানে এই জায়গায় এখানে তো বেশি ডেন্স হতে পারে, এখানে বেশি ডেন্স হতে পারে, তো একটা ক্লাউড টাইপ, একটা ওয়েভ ক্লাউড টাইপ, তাহলে কোথায় বেশি হয়? সেটার জন্য আমার হচ্ছে এই রেডিয়াল প্রবাবিলিটি ফাংশনটা এলো। তাহলে এই জায়গাটায় দেখা যাচ্ছে মানে আর যখন এটাকে আর এন কি মোস্ট প্রবাবলি, মানে ওই জায়গাটায় বা আর ম্যাক্স লিখতে পারো, ওই জায়গাটায় দেখো ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা টি আরটা ম্যাক্সিমাম হচ্ছে, মানে 1s এর ক্ষেত্রে এই জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। একটা ফিল্ড দিতে পারলাম তো মোটামুটি, যে ইলেকট্রনটা কিভাবে আমি লোকেট করছি আস্তে আস্তে। হ্যাঁ, প্রথমে কি করলাম, প্রথমে দেখলাম একটা ওয়েভ ফাংশন করলাম না, ওয়েভ কাজ করছে না, ওয়েভ ফাংশনের স্কোয়ার করে দেখলাম যে আছে, ওয়েভ ফাংশন স্কোয়ার করেছে মানে একটা ইলেকট্রন পাওয়ার জায়গায় বুঝতে পেরেছি যে ইলেকট্রনটা এই রিজিয়নে পাওয়া যেতে পারে। এবার আমি কি করছি, এবার আমি করছি যে না, ওই যে রিজিয়নটা আছে ওখানে আমার ইলেকট্রনটা কোথায় বেশি পাওয়া যেতে পারে, সেটার জন্য আমি কি করলাম, রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন বের করলাম, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বের করলাম। বাংলায় আছে অরিও ফরিও সব লেখা টেখা আছে, অরিও ফরিও আমার ওসব মাথায় ঢুকে না, সত্যি কথা। আমি বেসিক্যালি একটু ইংলিশে প্রেফার করি, আর ইংলিশটাই শেখ। নিট ফিটে বাংলায় এরকম কোশ্চেন হয়তো দেবেন, আমাদের বাংলায় হয়তো লিখে দেবে যে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, ঠিক আছে? তাহলে এইভাবে একটু ব্যাপারটা শেখ। আচ্ছা, এবার আমি বলি আরএমপির মানটা বের করো, ম্যাক্সিমাম কোথায়, 1s এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কোথায় পাওয়া যায়, কিরকম বের করবে, নিশ্চয়ই পারবে। এটা উচিত কি করে, সেই ম্যাক্সিমাম ফাংশন মিনিমাম ফাংশন একবার পড়িয়েছিলাম, কি করতে হয়, ডি E1s বাই বি আর সমান 0 করতে হয়, মানে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করে 0 করতে হয়, সেখান থেকে আর এর ভ্যালুটা বের করতে পারবে। এটা হোমওয়ার্ক করো দেখি, এটা পারি আর এর ভ্যালুটা বের করো একবার। সেই প্ল্যাঙ্কের ম্যাক্স প্ল্যাঙ্ক করার সময় করেছিলাম না, ওখানে একটা ভ্যালু ল্যামডা ম্যাক্স এর ভ্যালু বের করতে বলেছিলাম, এখানে আর এর ভ্যালুটা বের করো, আর ম্যাক্স মানে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালু, এই ভ্যালুটা কত হবে বের করো, হোমওয়ার্ক করবে, মুছে দিই। এবারে তাহলে এইসব করে মোটামুটি একটা ইলেকট্রন কোথায় থাকবে, কি করবে, তার একটা ধারণা পাওয়া গেল, যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি পাওয়া গেল। সেই প্রবাবিলিটিগুলোকে মোটামুটি কীভাবে তুমি বোরের সঙ্গে দেখা যায়, তুমি একটা যদি সামঞ্জস্য করো, বোর কি, বোরের মডেলটা কি ছিল, এরকম ছিল, এই ছিল, কক্ষপথ হচ্ছে 1। আমি এই মডেল থেকে কি পেলাম, যে হ্যাঁ এরকম কিছু একটা আছে এখানে, মানে বোরের সার্কুলার কক্ষপথ, যে কোনো একটা কক্ষপথ সার্কুলার কক্ষপথ। আমি কি পাচ্ছি, যে আমার এই চারদিকে এইভাবে লেখাটা ঠিক আছে, অন্য কালিতে লিখি না, অন্য কালিগুলো না ভালো করে বোঝা যায়, ভিডিও করাতে হবে। নিউক্লিয়াস এটা, আর সবুজ কালিটা গেল, আর চারদিকে ইলেকট্রন আছে, কিছু ইলেকট্রন এখানেও আছে কাছাকাছি, কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন এরকম একটা জায়গা আছে। ধরো এই যে বলটা তৈরি করেছে না, এই যে বলটা, এই থিকনেস, এখানে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন আছে। মানে বোর যেটাকে বলেছিল একদম সার্কুলার, এটাও অলমোস্ট সার্কুলার, কিন্তু যেহেতু 3 ডাইমেনশনাল, সার্কুলার না, স্ফেরিক্যাল, গোলক। কিন্তু বলছে এখানে যে ইলেকট্রনটা একদম ঘুরবে এখানটায়, ইলেকট্রন কিন্তু এখানেও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হয়, মানে ইলেকট্রন এইখানে ঘুরছে, এইখানে ঘুরছে, এইখানে, কিন্তু এইখানে বেশি ইলেকট্রনটা ঘুরছে, এই জায়গাটার মধ্যে বেশি ইলেকট্রনের ওয়েভটা এই জায়গাটার মধ্যে ঘুরছে। তার মানে probability of finding an electron in this region is maximum। একটু ফিল করা গেছে ইলেকট্রনটা সম্পর্কে, ওয়েভ সম্পর্কে নিশ্চয়ই ফিল করা গেছে, ততক্ষণ যেহেতু পড়ালাম, তো আই হোপ নিশ্চয়ই ফিল করা গেছে। আচ্ছা, তাহলে এবার আমি কি করবো, একটু অরবিটালের শেপ নিয়ে কথাবার্তা বলবো, কেমন দেখতে হবে অরবিটাল, কি হবে। এটা একটু বড় হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই, দেখো না দুদিন ধরে, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে, এটা মুছে দিই, একটা ফিল পাওয়া গেছে ইলেকট্রনটা কিভাবে থাকতে পারে। এবারে আমি যদি বেসিক্যালি বলি যে ইলেকট্রনটা যে আছে, ইলেকট্রনটা বেসিক্যালি যে তোমার নিউক্লিয়াসের চারিদিকে আছে, সেই নিউক্লিয়াসের চারিদিকে থাকার সময় ইলেকট্রনটা বেসিক্যালি তার যে অরবিটালগুলো যেগুলোতে আছে। আচ্ছা, আগে একটা কথা বলি যে অরবিটাল ব্যাপারটা কি
কিছু না, যে এসপিডিএফটা কি দেখি, যে যে where probability of finding a electron and probability of finding electrons around where probability of finding electrons around a nucleus is মানে যেখানে ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা একটা নিউক্লিয়াস চারদিকে আছে ইন থ্রি স্পেসে, মানে আমাদের মতো এলাকায় যেখানে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে ম্যাক্সিমাম, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে অরবিটাল। মানে কি কি অরবিটাল? এস পি ডি এরকম অরবিটাল থাকে। এই জিনিসটা তাহলে বোঝা গেল কি জিনিসটা, যে যেখানে ইলেকট্রন ডেনসিটিটা ম্যাক্সিমাম হচ্ছে, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন যেখানে ম্যাক্সিমাম হচ্ছে, সেই জায়গাটাকে কি বলবো আমি? অরবিটাল। তুলে নাও এটা তুলে নাও। এবার আমি একটুখানি অরবিটালের শেপে চলে যাই। এই শেপটাকে বোঝানো বাবা বহু চাপের ব্যাপার, আচ্ছা। কারণ আমরা বেসিক্যালি বোর্ডটা 2D, তো আমি 2Dতেই বেসিক্যালি একটু পেপারটা করাটা উচিত, কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি সব 3D, তাহলে ব্যাপারটা একটু বুঝতে হবে। তো এই জিনিসটা বোঝানো একটু খাতার হেল্প নেবো, না হলে আমি বুঝতে পারবো না, মানে আমার নিজেরই মাঝে মাঝে বুঝিয়ে। দেখো নিউক্লিয়াস আছে, যখন আমি 2Dতে করি 1s এর ক্ষেত্রে কেমন ছিল, এই যে চারিদিকে একটা বলয়, এখানে ইলেকট্রনগুলো ছিল। 1s এর ক্ষেত্রে কোনো নোট ছিল না, তাই তো, কোনো নোট ছিল না। তাহলে 1s কে দেখতে কেমন, যদি 3Dতে দেখি, একটা তুমি যদি একটা তোমাকে বলে খাতা একটা মার্বেল আঁকো, তুমি কেমন আঁকবে? এরকম আঁকবে, কিন্তু মার্বেল কে এরকম একটা নেই, মার্বেল একটা গোলাকার। তাহলে আমি যদি ইনকেস অফ 3D আঁকি, তাহলে আমি এটাকে বলতে পারি যে ধরো এখানে একটা আমার নিউক্লিয়াস ছিল। আচ্ছা ধরি আমি একটা মার্বেলকে কাটলাম, আমি মার্বেলটা কেটে দিচ্ছি, আমি একটা মার্বেলকে কেটে দিচ্ছি মাঝখানে। তাহলে ওই যে তোমরা সে ভূগোলে পড়েছো না, সে পৃথিবীর ভেতরের অংশগুলোকে কি করে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, পৃথিবীকে কাটা হলো, সেই ভূমণ্ডল, এই মণ্ডল, সেই মণ্ডল, ঠিক সেরকমই। দেখো না, ভেতরে তোমার নিউক্লিয়াস আছে এখানে, তোমাকে কেটে দিয়ে সময় একটা প্রসেস করা, মানে কেমন হবে দেখতে? ধরো তুমি এরকম মাঝখান থেকে কেটেছো, মানে এরকম স্লাইস করে দিয়েছো, এগুলো সব এখানে সব ইলেকট্রন বা আছে, স্লাইস করে দিয়েছো, এটাকে যদি পেছনে যদি পারি, দেখুন মানে আমি এই জায়গাটাকে যদি আমি একটা অন্য কালিতে যদি মার্ক করি, এই জায়গাটাকে এই জায়গাটাকে, মানে কি এই জায়গাটা আমি মাঝখান থেকে, ধরো আমি একটা আপেল, মাঝখান থেকে এইটা আমি তুলে নিয়েছি, কেটে নিয়েছি, আপেলের শ্বাস, মানে একটা গোলক বেসিক্যালি, ঠিক আছে। গোলকটাকে আমি ধরো এইভাবে কেটেছি, এইভাবে কেটে দিচ্ছি, দেখতে কেমন এরকম। তাহলে 1s টা বেসিক্যালি দেখতে কিন্তু এরকম, মানে পুরো কিন্তু একটা গোলক বা স্ফেরিক্যাল, গোলাকার। 2s টা কি করে ভিজুয়ালাইজ করেছিলাম? 2s এর কটা নোট ছিল? একটা নোট ছিল, তাহলে 2s এর এরকম নিউক্লিয়াসের কাছাকাছি প্রবাবিলিটি ডেনসিটি ম্যাক্সিমাম ছিল, আর তার থেকে একটু দূরে এরকম ছিল, মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে কিছুটা, আবার কিছুটা থেকে মাঝখানে একটা নোড, আবার এখানটা এরকম ছিল। তাহলে সেখানকার ক্ষেত্রে আমি যদি 3Dতে আঁকি কেমন দেখতে হবে? মাথা খারাপ করা জিনিস, কি করে আঁকবো এটা? এটা মুছে দিই। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস,
মানে ধরো আমি একটা নারকেল কেটেছি, নারকেলের বাইরে শাঁস ছিল একটা, বাইরের যে অংশটা পুরোটা, তার মাঝখানে নারকেলের মালাটা থাকে, যেটা বেসিক্যালি নারকেল মালা যেটাকে বলে। আর হচ্ছে ওর দুটোর মাঝখানে কিছু নাই, হাওয়া আছে। দেখতে মাঝখানে কাটলে তাহলে কেমন দেখতে পাবে সেটা একটু ভিজুয়ালাইজ করো, কেমন হবে ব্যাপারটা হচ্ছে। কেমন হবে পারবো না, এটা কেন মাঝখান দিয়ে কাটবো, মাঝখানে কেটেছি মানে এই কেটে দিচ্ছি। আর একটা কেমন দেখতে হবে, আরেকটা বেসিক্যালি মাঝখানে যখন কিছু নেই তখন কি করবো, তখন মানে ধরো এরকম ছিল, আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। আমি না ছবিটা ঠিকঠাক আঁকতে পারছি না, মানে এই বোর্ডের ছবিটা ঠিকঠাক আঁকা যায় না। যে যার বইতে ছবিটা আছে কিন্তু, হ্যাঁ একটু কষ্ট করে দেখে নিও, বা ইন্টারনেটে একটু সার্চ করলে, আমি ভিডিও আমি এখানে প্রোভাইড করে দেবো, সবকে ভালো হবে। আমার পিকচার প্রোভাইড করে দেবো, ঠিক আছে, যে পিকচার ফর্মে আমি পিকচার ভিডিওতে প্রোভাইড করবো, কারণ আমি হবে এবার ঠিক আমি ভিজুয়ালাইজ মানে কীভাবে করবো বলে, কীভাবে আঁকবো বলে দেখি, মানে কী বলে দেখি ব্যাপারটা বোঝো। যে এইখানে ইলেকট্রনগুলো আছে, মাঝখানটা ফাঁকা, আবার এইখানে ইলেকট্রনগুলো আছে। তার মানে আমাদের এই এরিয়াটা কি হচ্ছে, নোড এরিয়া। আমি বরঞ্চ জেপিইজে প্রোভাইড করে দেবো, ভিডিওতে দেখতে হবে জেপিইজে প্রোভাইড চলছে হয়তো এখন, এডিট যখন করবো তখন প্রোভাইড করবো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার ব্যাপারটা? সিরিয়াসে কি হবে, কটা নোট থাকবে, 3টে নোট, ঠিক আছে, হয়ে আছে, মুছে দিচ্ছি। আচ্ছা নোট কার কটা নোট থাকবে, সবসময় তার গ্রাফ করা সম্ভব না, তাহলে নোট কি করে বের করবে একটু বলে দিই। নোট বের করার জেনারেল ফর্মুলা হচ্ছে নাম্বার অফ নোটস n মাইনাস এল মাইনাস ওয়ান। নাম্বার অফ নোটস হচ্ছে কি n মাইনাস এল মাইনাস ওয়ান। এবার তুমি যে কোনো আমাকে দাও বুঝছে, আমি বলি 1 এর নোট কটা আছে, 1 এর সাথে n কত 1, l কত 0, মাইনাস 1 0, 1 এর নোট নেই। 2s n কত 2, s মানে l কত 0, মাইনাস 1। একটা নোট দেখেছো গ্রাফে, নিশ্চয়ই একটা নোট দেখেছো। 3s দেখো, n কত 3, l কত s মানে 0, দুটো নোট। 3p যদি করি আমি, n কত 3, p মানে l ইকুয়াল টু 1। তাহলে এরকম করে তুমি মোটামুটি নোট বের করতে পারো, ঠিক আছে। এগুলো কি হচ্ছে রেডিয়াল নোট, কি এগুলো হচ্ছে সব রেডিয়াল নোট, বা বাংলায় বলা হয় অরিও নোট বোর্ড বলা হয়, ঠিক আছে, রেডিয়াল নোট বলে এটা, ঠিক আছে। রেডিয়াল নোটটা তুমি মোটামুটি এইভাবে বের করতে পারো। আচ্ছা আমি এস এর মোটামুটি আকৃতি বলে দিলাম। এস এর আকৃতি আমার স্ফেরিক্যাল হয়, পিরও আকৃতি হয়, কেমন হয় দেখো, একটু কথা বলি, মুছে দিচ্ছি, মুছে দিই, একটু কথা বলি। এই যে আকৃতি কেমন হয়, এটা না, এটা বের করাটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার। অ্যাটলিস্ট লক্ষ্য করো, আমি যখন এসটা যখন সাই 1s যখন এঁকেছিলাম, বা সাই স্কোয়ার 1s যখন এঁকেছিলাম, তখন দেখবে ওখানে কোনো কিন্তু থিটা বা ফাই কোনো কোণের টার্ম কিন্তু ছিল না, শুধুমাত্র রেডিয়াল পার্ট ছিল, মানে শুধুমাত্র আর ছিল, ফাংশনটা আর দিয়ে তৈরি ছিল। একটু এখানে আর আর এ মানে এও তো রেডিয়াস, আর আর এ তৈরি ছিল, এই জন্য ওটা হয়েছিল স্ফেরিক্যাল। মানে আর এর মানের উপর ডিপেন্ড করে থিটা আর ফাই কিন্তু কনস্ট্যান্ট, মানে ওকে তুমি আর কে তুমি যদি 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে হবে একটা স্ফেরিক্যাল চলে আসে। পি এর ক্ষেত্রে কিন্তু থিটা আর ফাই এর উপরে কিন্তু ডিপেন্ড করে, মানে তুমি যদি এই সাই ফাংশনটাকে যদি ভাঙো, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রেডিয়াল পার্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। অ্যাঙ্গুলার পার্টটা হচ্ছে আমি এখন লিখে সাই, একটা লিখি আমি সাই এক্স ওয়াই জেড, সাই আর এরকম টাইপের, মানে বেসিক্যালি দুটোকেই সলভেশন করতে হয়।
দুটো পার্টে বেসিক্যালি থাকে। তাহলে এই পার্টটা থেকে অরবিটালটা কোন অ্যাঙ্গেলে আছে, কিভাবে আছে, তুমি সেটা বুঝতে পারবে, মানে কোন অ্যাঙ্গেলে বেসিক্যালি ও তৈরি হচ্ছে, ইলেকট্রনগুলো কোন অ্যাঙ্গেলে ঘুরছে, সেটা বেসিক্যালি এখানে বুঝতে পারবে। তো ওটা বহুত জটিল ক্যালকুলেশন, তোমরা সিলেবাসে নিয়ে মাথা ঘুরে যাবে। তাহলে আমি জাস্ট বলে দিই পির আকৃতি কেমন হবে, ঠিক আছে? পির আকৃতি হবে ঠিক এরকম, এই একটা বেলুন, এই একটা বেলুন। ধরো এই বেলুনটা যেরকম বরাবর আছে, তাহলে নাম কি দেবে? পিজে। ধরো এটা এক্স অ্যাক্সিস, ধরো এই বেলুনটা এক্স অক্ষ বরাবর আছে, কি নাম দেবে? পিএক্স। ধরো এটা আমার দিকে আছে, মানে আমি ধরলাম আমারটা ওয়াই অ্যাক্সিস, মানে ধরো ঠিক এইরকম। ধরে বেলুনটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, কি নাম দেবে? পি ওয়াই। তাহলে এইভাবে হচ্ছে অ্যাক্সিসের নাম করো না, পি এক্স, পি ওয়াই, পি জেড। মনে করো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে সব এসেছিল, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ছিল? যে কোন অ্যাঙ্গেলে ওটা বেন্ড থাকবে, কোন অ্যাঙ্গেলে এক্স এর দিকে থাকবে না ওয়াই দিকে থাকবে না জেড দিকে থাকবে, সেটা এখান থেকে পাওয়া যায়। পি এক্স, পি ওয়াই, পি জেড। পি রাখতে এরকম ডাম্বেলসে কি হয়? ডাম্বেল। এস কেমন দেখতে হয়? স্ফেরিক্যাল। এস দেখতে হয় গোলাকার। এস। পি দেখতে হয় কেমন? ডাম্বেল। পি যেহেতু তিনটে দিকে থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আচ্ছা, এখানে একটা কথা কি, পির নোট কটা আছে? এই যে যে অঞ্চলে ইলেকট্রন নাই, এগুলো তো সব ইলেকট্রন ভর্তি। ওপরটাকে বলছে প্লাস হোক, যেটাকে বলছে মাইনাস হোক। এই যে এদের নাম করা হয়, একটা দিকে বলা হয় প্লাস হোক, একটা দিকে বলা মাইনাস হোক। যেটা মানে যেদিকে থাকে, যদি এক্স এর প্লাস দিয়ে থাকে প্লাস, মাইনাস এর থাকে মাইনাস। সব ইলেকট্রনের ভর্তি আছে, প্লাস হোক মাইনাস হোক। এর নোট কটা আছে? দেখো এখানে ইলেকট্রন ভর্তি, এখানে ইলেকট্রন ভর্তি, মানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এই দুটো জায়গায় কিন্তু বেশি। এই জায়গাতেও বেশি, এই জায়গাতেও বেশি। কোথায় প্রবাবিলিটি, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কোথায় শূন্য, কোথায়? এই জায়গাটা। দেখো এটা জিরো। তাহলে নোট কটা আছে? এটাই ওর নোট হবে কটা? একটা। যদি বলা যায় পি অরবিটালের নোট কটা আছে? একটা না। এর ক্ষেত্রেও দেখো একটা না, এর ক্ষেত্রেও একটা না। ক্লিয়ার? আচ্ছা, এবার নোড যখন এসছে তখন আরেকটা টার্ম আছে, সেটা বলা আছে নোডাল প্লেন। মানে নোডাল প্লেন বলে বা নোডাল তল বলে একটা কথা আছে, বুঝে দিই কি জিনিস। তুমি পিটাকে কাটো, এমন ভাবে কাটো, এমন একটা জায়গা দিয়ে কাটো যেখানে কোনো ইলেকট্রন নেই। তুমি এই পি এক্সটাকে ধরো কাটছো, তুমি যদি এদিক দিয়ে কাটো, ইলেকট্রন পাবে কিন্তু দু সাইডে, তাই তো? তুমি যদি এদিক দিয়ে কাটো, ইলেকট্রন পাবে কিন্তু দু সাইডে। তুমি মাঝ বরাবর কাটো, আর তুমি যদি আমি অ্যাক্সিস দিয়ে দিলাম, ঠিক এরকম একটা চাকু নিয়ে এসো, নিয়ে মাঝখান থেকে ফেলে নিয়ে এসো। কি পাচ্ছ? প্লেন পাচ্ছ একটা। তুমি মাঝখান থেকে যদি তুমি পি অ্যাক্সিসকে যদি, সরি, তুমি যদি হচ্ছে পি এক্স যদি মাঝখান থেকে কেটে দাও, তাহলে এটা তল পাচ্ছ, একটা প্লেন পাচ্ছ, সোজা একটা প্লেন পাচ্ছ। এই প্লেনটাকে কি বলা হয়? নোডাল প্লেন। এর আর নোডাল প্লেন আছে কি? ভাবো দেখি, আছে কি আর নোডাল প্লেন? আর নেই। তাহলে এটাকে যদি আমি বলি যে পি এক্স এর নোডাল প্লেন কোনটা হবে, দেখো দেখি। আমি যদি বলি তোমার কাছে কোশ্চেন যে পি এক্স এর নোডাল প্লেন কোনটা হবে, একটু ভালো করে মুছে দিচ্ছি এটা। তো পি এক্স এর নোডাল প্লেন কোনটা হবে, কি করে বলবো? পি এক্স মানে ওটা এক্স অ্যাক্সিস বরাবর থাকে, তাই? আচ্ছা, এস এক্স, এস ওয়াই, এস জেড কেন হয় না? আর এস তো স্ফেরিক্যাল, স্ফেরিক্যালি সিমেট, ওর কোনো ওরিয়েন্টেশন নেই, তো স্ফেরিক্যালি সিমেট, তাই তো? ওর কোনো ডিরেকশন থাকে, নন ডিরেকশনাল। বলেছিলাম না এস অরবিটাল নন ডিরেকশনাল। আচ্ছা, তাহলে এটা দেখো, আমি পি এক্স করলাম, ধরো আমি বললাম যেটা, আমি লিখে দিলাম এটা, বললাম যে এটা এক্স, এটা ওয়াই, ধরো এটা জেড, তাই তো? তাহলে পি এক্স মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে কোনখান থেকে কাটতে পারবে?
এই যে ওয়াই জেড যেটা আছে মানে জেডটা এদিকে দেখাচ্ছে মানে এটা আমার দিকে আছে, আমার দিকে এই জেড, তুমি এখান থেকে কাটতে পারো। তাহলে এই নোডাল প্লেন কোনটা হবে? এইটা। প্লেনটার নাম কি হবে? ওয়াই জেড প্লেন, ওয়াই জেড নোডাল প্লেন। এটা পি ওয়াই হয়ে যায়, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। এক্স এক্স ওয়াই জেড, পি ওয়াই এই দেখতে মানে এই দিকে ওয়াই জেড প্লেনে আছে, তাই তো? ওয়াই জেড প্লেনে আছে, কিভাবে কাটবে? গাছুক এইভাবে কাটবে। তাহলে এটা কি প্লেন? এক্স জেড, এই যে এই আর এই, আমি তো এইভাবে কাটবো, আমার দিকে জেড আছে আর এদিকে এক্স আছে, মানে এইভাবে কাটবো, মানে এটা এক্স জেড প্লেন, এক্স প্লেন আর এদিকে জেড আছে, মানে এক্স জেড বরাবর কাটছি। হয়ে গেল? কেমন কি তোমার পি জেড কেমন হবে? এক্স ওয়াই প্লেন। তাহলে পি এর ক্ষেত্রে নোডাল প্লেন কটা আছে? এই একটা করে প্লেন আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ডিতে চলে যাচ্ছি। আজকে ডি অব্দি করে শেষ করে দেবো। নেক্সট দিন হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারটা করাবো, আর বাকি যে ইলেকট্রন বিন্যাসটা করি একদম অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার শেষ। ডিটা করে দিতে হবে, আমি হবে যাচ্ছি। আচ্ছা, ডি বেসিক্যালি ডি কটা হয়? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তোমার ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই প্লেনে ওটা আছে, এক্স ওয়াই প্লেনে, ঠিক। আচ্ছা, আগে বলে দিই ডির শেপ কেমন হবে? ডির শেপ হবে ডাবল ডাম্বেল, মানে কি দুটো ডাম্বেল, এরকম একটা ডাম্বেল, এরকম ফুলের মতো, অন্য ফুল না, কোনো পার্টিবাজি করি না, নর্মাল ডাম্বেল, ফুল ফুল বলতে হবে ডাম্বেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বলি যে তুমি আঁকো ডি এক্স, তাহলে আমি কি আঁকবো? প্রথমে ডি অক্স আঁকতে গেলে আমি প্রথমে এক্স ওয়াই অ্যাক্সিস নিয়ে নিতে হবে, এটা এক্স, এটা ওয়াই। ঠিক কি হবে? এদের মাঝামাঝিতে এটাকে আমি প্লেস করতে হবে, মানে কি? ঠিক, এটা এক্স ওয়াই প্লেন হবে, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল আর এই একটা ডাম্বেল, ঠিক আছে? এটা হচ্ছে কেমন দেখতে হবে? প্লাস প্লাস মাইনাস মাইনাস। এটা কি হলো? ডি এক্স ওয়াই। ডি ওয়াই জেড কেমন হবে? তাহলে ওয়াই জেড প্লেন আঁকবো, এগুলো কি সব তো অরবিটাল, মানে কি এখানে ইলেকট্রন পাওয়া যাবে, এখানে ইলেকট্রন পাওয়া যাবে, এখানে ইলেকট্রন পাওয়া যাবে, এখানে ইলেকট্রন পাওয়া যাবে। ডি জেড এক্সটা নিজের আঁকবো, আমি আর আঁকবো নিজেরা নিশ্চয়ই পাবে। তাহলে জেড এক্স প্লেন আঁকবো, এক্স জেড করে দেবো, মাঝখানে করে দেবো। আচ্ছা, এর ক্ষেত্রে কত নোডাল প্লেন পাওয়া যাবে দেখুন, ছবি থেকে কি বুঝতে পারছো? জিনিসটাকে এইভাবে কাটা যাবে, মাঝখান দিয়ে এইভাবে কাটা যাবে, আর এইভাবে কাটা যাবে। নোড কিন্তু দেখো একটা, এই এর নোড দেখো কিন্তু একটা, মানে এখানে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, কিন্তু নোডাল প্লেন কটা আছে? এই একটা, এই একটা, মানে দুটো। এর ক্ষেত্রেও এই একটা, এই একটা, মানে ডি ওয়াই জেড এর ক্ষেত্রে, ডি জেড এক্স এর ক্ষেত্রেও একই রকম দুটো প্লেন পাওয়া যাবে এখানে। এরপর আসছি ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ছবিটা তুলে নাও, ছবিটা তুলে নাও। ঠিক আছে? এবার আসছি ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটাকে আঁকতে কেমন করতে হবে? এক্স অ্যাক্সিস আঁকো, ওয়াই অ্যাক্সিস আঁকো। আগেরবারে কি করছিলাম? মাঝামাঝি করছিলাম, এবার এটার উপর দিয়ে। দেখি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বেসিক্যালি তুমি এটাকে যখন তুমি প্লাস প্লাস মাইনাস মাইনাস যখন করবে, দুটো লোককে পরপর প্লাস করবে, দুটো লোক পরপর মাইনাস করবে, মানে এটা প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস,
এটা ডিএক্স স্কয়ার মানে স্কয়ার মানে এখানে ইলেকট্রনগুলো আছে। এরও কটা নর্ডাল প্লেন হবে বলো দেখি, মজার ব্যাপার এখানে নোট কটা হবে? একটা। এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড, তাই তো? এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। তাহলে একবার এইভাবে কাটতে পারবে, একবার এইভাবে কাটতে পারবে, ঠিক আছে? এবার আরেকটা আছে, এটা একটু একটু বাজে রকম দেখতে, ডি জেড স্কোয়ার মুছে দিচ্ছি, ঠিক আছে? এটাকে যখন ক্যালকুলেশন যখন করা হলো ওইভাবে ওই ওয়েভ ফাংশনগুলো দেখে, তখন এটা বেসিক্যালি হলো এরকম, এই দিক বরাবর থাকবে জেড অ্যাক্সিস, এই একটা টানবে, এই একটা টানবে, আর এখানে দুটো ইলেকট্রন কিন্তু আছে, আর এদের ঘিরে একটা জিনিস, মানে এটা কিন্তু পেছনে চলে গেছে, এই যে জিনিসটা করেছে ওটা কিন্তু এই ডাম্বেলের পেছনে আছে, মানে এইখানে ইলেকট্রন থাকবে, এইখানে ইলেকট্রন থাকবে, দুটো জায়গায় ইলেকট্রন থাকবে, আর এই যে জায়গাটা, এই যে বলটা আছে, এখানেও কিন্তু ইলেকট্রন থাকবে। তাহলে ওখানে ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে, আর এই বলটাতে ইলেকট্রন থাকবে, মানে এটা হচ্ছে ডিজিট স্কয়ার। এখানেও ভালো করে ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিজিট স্কয়ারের স্ট্রাকচার। তাহলে এতক্ষণ যে নোটগুলো করালাম সেগুলো কি নোট? সেগুলো হচ্ছে সব রেডিয়াল, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলি যে অ্যাঙ্গুলার নোট কি, দেখো রেডিয়াল নোট থাকে, আরেকটা নোট কি থাকে? অ্যাঙ্গুলার নোট। অ্যাঙ্গুলার নোট ইজ নাথিং বাট ইকুয়াল টু তোমার হচ্ছে নোডাল নোডাল, যতগুলো নোডাল প্লেন ততগুলো হচ্ছে তোমার অ্যাঙ্গুলার নোট, ঠিক আছে? যতগুলো নোডাল প্লেন ততগুলো হচ্ছে অ্যাঙ্গুলার নোট। আর টোটাল নোট কত হবে? টোটাল নোট কত হবে? রেডিয়াল নোট যতগুলো পেয়েছো প্লাস অ্যাঙ্গুলার নোট সমান টোটাল নোট হয়ে গেল। তাহলে এই হলো আজকের লেকচার। ওয়েব মেকানিক্স একটু বোঝালাম কিভাবে একটা নিশ্চয় একটা ভিজুয়ালাইজেশন এসছে, এলে ভালো, ঠিক আছে? আর ওখান থেকে কি বলে অরবিটালগুলো আছে, এই অরবিটাল মানে কি এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখানে বেশি, এখানে বেশি, এখানে বেশি, মাঝখানে না। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে যেখানে বেশি সেখানে একটা শেপ করা হয়েছে, শেপ করে একটা অরবিটাল আমি তৈরি করেছি, এই অরবিটালগুলো তৈরি করে গেছে। এরকম অনেক অরবিটাল আছে, নোট বললাম, সব কিছু বললাম, শর্ডিঞ্জার ইকুয়েশন সলভ কীভাবে হয় কি না হয়, কী কী পাওয়া যায় সব বলা হয়, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও তোলা হয়ে গেছে, তাহলে আজকের ভিডিও হচ্ছে এই অবধি থাক। নেক্সট ক্লাসে স্পিন কোয়ান্টাম নাম্বার আর বেসিক্যালি অব্বা প্রিন্সিপাল, গুণ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে ইলেকট্রন বিন্যাস কী করে করা যায় ওটা করা হবে। চলো টাটা।